পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রের এক দশমাংশ জুড়ে বিস্তৃত পাহাড়, অরণ্য আর সীমান্তের এক স্পর্শকাতর ভূখণ্ড। বাইরে থেকে দেখলে মনে হবে সবুজের পাহাড়, মেঘ আর শান্ত প্রকৃতির এক অপূর্ব জনপদ। কিন্তু এই শান্ত ছবির আড়ালে বছরের পর বছর ধরে চলেছে রাজনীতি, অস্ত্র, ভূমি বিরোধ, আঞ্চলিক স্বার্থ এবং সীমান্তের ভূ রাজনীতি। আর সবচাইতে বড় প্রশ্ন হলো, পার্বত্য চট্টগ্রাম কি শুধুই বাংলাদেশের একটি অভ্যন্তরীণ সমস্যা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর আঞ্চলিক ভূ রাজনীতি? এই প্রশ্নের কেন্দ্রে বারবার উঠে আসে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান যতীন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামেই বেশি পরিচিত। তাঁকে ঘিরে আছে যেমন রাজনৈতিক বিতর্ক, তেমনই আছে সশস্ত্র সংগঠন, সীমান্ত এবং বিদেশি প্রভাব নিয়ে নানা অভিযোগ। তবে কোনটি প্রতিষ্ঠিত তথ্য, কোনটি রাজনৈতিক দাবি আর কোনটি নিছক অভিযোগ? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা সেগুলো আলাদা করার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। প্রথমেই আমাদের ফিরে যেতে হবে 1997 সালে। দীর্ঘ সংঘাতের পর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির লক্ষ্য ছিল পাহাড়ের দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সমস্যার সমাধান করা। কিন্তু প্রায় 3 দশক পরও এখন প্রশ্ন উঠছে, শান্তি চুক্তি কি পাহাড়ে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? কারণ চুক্তির পরও পাহাড়ে পুরোপুরি বন্ধ হয়নি সশস্ত্র সংঘাতের। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণ এবং আধিপত্য বিস্তার নিয়ে অভিযোগের খবর মাঝে মধ্যেই সামনে আসছে। অর্থাৎ কাগজে শান্তি চুক্তি থাকলেও বাস্তবে পাহাড়ে শান্তির প্রশ্নটি এখনও পুরোপুরি মীমাংসিত নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান। একদিকে ভারতের মিজোরাম ও ত্রিপুরা, অন্যদিকে মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। অর্থাৎ এটি শুধু বাংলাদেশের একটি পাহাড়ি অঞ্চলই নয়, এটি ভারত, মিয়ানমার এবং বঙ্গোপসাগরকে ঘিরে বৃহত্তর ভূ রাজনৈতিক অঞ্চলের এক অংশ। আর এখানেই শুরু হয় সবচাইতে স্পর্শকাতর আলোচনা। সীমান্তের ওপারে থাকা বিভিন্ন পক্ষ কি পাহাড়ের রাজনীতিতে কোনো ভূমিকা রাখছে? এ নিয়ে বহু বছর ধরে নানা অভিযোগ আছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী অঞ্চলকে ঘিরে অস্ত্র, প্রশিক্ষণ ও যোগাযোগের নানা দাবি শোনা যায়। তবে এসব দাবির ক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। কোনো নির্দিষ্ট বিদেশি গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্র সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীকে পরিচালনা করছে এমন দাবি করলে তার পক্ষে শক্ত প্রমাণ আসলে প্রয়োজন। তবে প্রশ্নটি একেবারে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই, কারণ সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে যখন কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব থাকে, তখন সেটি স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিরাপত্তা হিসেবের অংশ হয়ে যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র আন্দোলন ছিল। ফলে বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভারতের নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশের স্বার্থ আসলে কোথায়? খুব পরিষ্কার। বাংলাদেশ চায় তার ভূখণ্ডে কোনো বিদেশি শক্তি বা সশস্ত্র গোষ্ঠী যেন নিজেদের স্বার্থ বাস্তবায়নের সুযোগ না পায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের সংকটকে শুধু নিরাপত্তা দিয়ে ব্যাখ্যা করলে বড় একটি অংশ বাদ পড়ে যায়। সেটি হলো ভূমি ও অধিকারের প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা সমতল বাংলাদেশের তুলনায় আলাদা। এখানে কার্যকর রয়েছে ঐতিহাসিকভাবে গড়ে ওঠা বিশেষ প্রশাসনিক কাঠামো। বিশেষ করে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক আছে। কারো মতে এই বিশেষ ব্যবস্থা পাহাড়ের স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে রক্ষা করে। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, একটি স্বাধীন রাষ্ট্রের একই ভূখণ্ডে কেন নাগরিকদের জন্য এত আলাদা প্রশাসনিক ও ভূমি কাঠামো থাকবে? এই প্রশ্নের উত্তর সহজ নয় আসলে, কারণ পাহাড়ের জনগোষ্ঠীর নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং ভূমির সাথে সম্পর্ক আছে। আবার রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে আছে
সমান নাগরিক অধিকার এবং সার্বভৌমত্বের প্রশ্ন। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই আসে সবচেয়ে বিতর্কিত একটা শব্দ, আদিবাসী। পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে এই পরিচয়ে অভিহিত করা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিতর্ক চলছে। এক পক্ষ মনে করে এটি পাহাড়ের জাতিগত জনগোষ্ঠীর ঐতিহাসিক পরিচয় ও অধিকারের স্বীকৃতি, আর অন্য পক্ষের আশঙ্কা আন্তর্জাতিক পর্যায়ে ইন্ডিজিনাস পিপল ধারণার সঙ্গে ভূমি ও রাজনৈতিক অধিকারের যে বিশেষ কাঠামো যুক্ত হয়েছে সেটিকে ব্যবহার করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চাপ তৈরি করা হতে পারে। কিন্তু এখানেও সতর্ক থাকা জরুরি। পাহাড়ের সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক তকমার মধ্যে আটকে দিলে সমস্যার সমাধান হবে না। চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্য জনগোষ্ঠীর মানুষদেরও প্রথম প্রয়োজন নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং শান্তিপূর্ণ জীবনযাপন। এখন আসি আরেকটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। পাহাড়ের সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে দুই ধরনের সম্পূর্ণ ভিন্ন বয়ান আছে। এক পক্ষের বক্তব্য হলো সীমান্তবর্তী দুর্গম এলাকায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন। অন্যদিকে মানবাধিকার কর্মী এবং পাহাড়ের কিছু সংগঠনের অভিযোগ সামরিক উপস্থিতি কমিয়ে রাজনৈতিক ও বেসামরিক প্রশাসনের ভূমিকা বাড়ানো উচিত। অর্থাৎ একই বাস্তবতাকে দুই পক্ষ দুইভাবে দেখছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পাহাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি তাদের অধিকার ও মর্যাদা রক্ষাও রাষ্ট্রের দায়িত্ব। একটিকে বাদ দিয়ে অন্যটি নিশ্চিত করা সম্ভব নয়। তাহলে আসল সমস্যা কোথায়? সমস্যা শুধু সন্তু লারমা নন, সমস্যা শুধু সেনাবাহিনীও নয়, সমস্যা শুধু বাঙালি বনাম পাহাড়িও নয়। এমনকি শুধু ভারত বা অন্য কোনো বিদেশি শক্তিকেও দায়ী করলে এই সমস্যার সমাধান হয়তো হবে না। আসল সমস্যা হলো রাষ্ট্র, পাহাড়ের জনগোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দীর্ঘদিনের এক অবিশ্বাসের। এই অবিশ্বাস যতদিন থাকবে ততদিন পাহাড়ে অস্ত্রধারী গোষ্ঠীগুলোর জায়গাও হবে। হয়তো বিদেশি প্রভাবের অভিযোগও থাকতে পারে, মানবাধিকার নিয়েও বিতর্ক থাকবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষরা। তাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাহাড়কে কি শুধু নিরাপত্তার চোখেই দেখা হবে, নাকি উন্নয়ন, অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং সার্বভৌম এই সব কিছুকে একসঙ্গে বিবেচনা করা হবে? কারণ পাহাড়ে শান্তি মানে শুধু বন্দুকের শব্দ বন্ধ হওয়া নয়। পাহাড়ের শান্তি মানে একজন পাহাড়ি শিশু নিরাপদে স্কুলে যেতে পারবে, একজন বাঙালি পরিবার নিরাপদে বসবাস করতে পারবে সেখানে। কেউ অস্ত্রের মুখে চাঁদা দিতে বাধ্য হবে না, কেউ জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না। আর বাংলাদেশের ভূখণ্ডের কোনো অংশই কোনো সশস্ত্র গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রভাব বলয়ে পরিণত হবে না। পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ তাই শুধু পাহাড়ের মানুষের ভবিষ্যৎই নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের প্রশ্ন। পাহাড়ের নিরাপত্তা যদি সত্যি শান্তির হয়, তাহলে সেই শান্তিকে স্থায়ী করতে হবে। আর যদি সেই নিরাপত্তার নিচে সত্যি কোনো সংঘাতের বীজ লুকিয়ে থাকে, তাহলে সেটিকে আবেগ দিয়ে নয়, তথ্য, রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রীয় কৌশল দিয়ে মোকাবিলা করতে হবে। কারণ পাহাড়ে আগুন লাগলে তার ধোঁয়া শুধু পাহাড়েই থাকে না, সেই ধোঁয়া একসময় পুরো দেশের আকাশকেই ঢেকে দিতে পারে। প্রিয় দর্শক, পাহাড়ের সংঘাত নিয়ে, সংকট নিয়ে আপনার ভাবনা জানতে চাই। নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, সেটি হয়তো রাষ্ট্রের দৃষ্টিগোচরও হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এক্সপ্লেনারে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ।
আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।